হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা অনেক বেশি ভালো আছো। সবাইকে আবারও স্বাগতম 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামে। এবং আমি তোমাদের সাথে আছি মাহে ইসলাম। চলে এলাম ফিনান্সের আরেকটি গুরুত্বপূর্ণ লেকচার নিয়ে, এবং আজকে আমাদের লেকচার নাম্বার হচ্ছে 16 এবং আমাদের টপিক হচ্ছে স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন 2। চলো লেকচারটি শুরু করা যাক। তাহলে প্রথম যে বিষয় আলোচনা সেটা হচ্ছে চলতি সম্পদ ব্যবস্থাপনা। চলতি সম্পদ ব্যবস্থাপনা বলতে আসলে কি বুঝি? চলতি সম্পদ ব্যবস্থাপনা বলতে একটি কোম্পানির নগদ, মজুদ পণ্য ও প্রাপ্য বিল ব্যবস্থাপনাকে বোঝায়। তার মানে একটি কোম্পানির এই তিনটি বিষয় যদি আমি সঠিকভাবে ব্যবস্থাপনা করতে পারি তাহলে আমাকে বলা হবে চলতি সম্পদ ব্যবস্থাপনা। এখন যদি আমি তোমাকে প্রশ্ন করা হয় বা কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে চলতি সম্পদ ব্যবস্থাপনা একটি প্রতিষ্ঠানের জন্য আসলে কতটুকু গুরুত্বপূর্ণ বা আসলে কেন এটা দরকার, সেটির অ্যান্সার হচ্ছে কোম্পানির চলতি ব্যয় যেমন কাঁচামাল ক্রয়, কর্মচারীদের বেতন, বিদ্যুৎ বিল ইত্যাদি পরিশোধের জন্য পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ হাতে রাখা প্রয়োজন। মানে হচ্ছে আমি যদি কাঁচামাল ঠিকমতো না কিনতে পারি তাহলে আমার উৎপাদন ব্যাহত হবে। কর্মচারীদের যদি বেতন ঠিকমতো না দিতে পারি তাহলে ওরা ঠিকমতো কাজ করতে পারবে না। এবং বিদ্যুৎ বিল আমি যদি ঠিকমতো পরিশোধ না করি তাহলে আমার ঠিকমতো আমার কারখানাটা পরিচালনা করা যাবে না। তাহলে এই বিষয়গুলো নিশ্চিত রাখার জন্য অবশ্যই একটি প্রতিষ্ঠানকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ নগদ অর্থ হাতে রাখা প্রয়োজন। তারপরে যে বিষয় যেটি হচ্ছে যে যখন প্রতিষ্ঠান বাকিতে বিক্রয় করে এবং এই বাকিতে বিক্রয়ের ফলে সৃষ্ট যে প্রাপ্য বিল সেটি অবশ্যই দ্রুত আদায় করতে হয়, কারণ দ্রুত আদায় না করলে আমি আমার প্রাপ্য বিলের সম্পূর্ণ টাকাটা আদায় করতে পারবো না। এজন্য একটি প্রতিষ্ঠানকে অবশ্যই প্রাপ্য বিলের উপর লক্ষ্য রাখা প্রয়োজন। ঠিক তেমনি মজুদ পণ্যের উপরও কিন্তু একটি প্রতিষ্ঠানের লক্ষ্য রাখা প্রয়োজন যে আসলে মজুদ পণ্য যদি ঘাটতি থাকে এই ঘাটতির কারণেই উৎপাদন ব্যাহত হবে এবং সেই ব্যাপারেও একটি প্রতিষ্ঠানকে লক্ষ্য রাখতে হবে। আর যদি প্রয়োজনের তুলনায় যদি অতিরিক্ত মজুদ থাকে তাহলে আমার কি হবে? এই যে অতিরিক্ত মজুদ কারণে আমার অতিরিক্ত নগদ অর্থ আটকে গিয়েছে, আর অতিরিক্ত নগদ অর্থ আটকে যাওয়ার কারণে আমার দীর্ঘমেয়াদী বিনিয়োগ কমে যাবে, যার কারণে একটি প্রতিষ্ঠানের আলটিমেটলি মুনাফা অর্জন ক্ষমতা হ্রাস পাবে। তাহলে একটি প্রতিষ্ঠানের চলতি ব্যয় সময় মতো মেটানোর জন্য, প্রাপ্য বিল দ্রুত আদায় করার জন্য এবং মজুদ পণ্যর ঘাটতি বা অতিরিক্ত মজুদ আছে কিনা এই সকল ব্যাপার নিশ্চিত করার জন্য এবং এগুলো সঠিকভাবে পরিচালনা করার জন্য একটি ব্যবসা প্রতিষ্ঠানে চলতি সম্পদ ব্যবস্থাপনা করা খুবই দরকার বা প্রয়োজন। এখন আমরা দেখব যে চলতি ব্যবস্থাপনার অন্যান্য বিষয়গুলোর মধ্যে প্রথম যে বিষয়টা আসছে সেটা হচ্ছে কি নগদ ব্যবস্থাপনা। নগদ ব্যবস্থাপনা বলতে আসলে কি বোঝায়? নগদ ব্যবস্থাপনা বলতে বোঝায় যে স্বল্প মেয়াদে দক্ষতার সাথে অর্থের সংগ্রহ করা এবং সেটাকে কি করা? যথোপযুক্ত ব্যবহার করা। এছাড়াও পর্যাপ্ত নগদ অর্থ থাকলে সেটি স্বল্প মেয়াদে বিনিয়োগ করা যাবে। আর যদি দেখি যে না আসলে আমার অর্থের কি আছে, ঘাটতি আছে, তাহলে আমি কি করব? স্বল্প মেয়াদী ঋণ নিয়ে আমি আমার ঘাটতিটা পূরণ করব। আর এই অবস্থাতেই একটা প্রতিষ্ঠানের কি বলা হয়? কাম্য তারল্য অবস্থা। এটি আমরা একটি সহজ এক্সাম্পলের মাধ্যমেই বুঝতে পারবো। একটু খেয়াল করে দেখি যে XYZ লিমিটেড প্রতি মাসের শুরুতে 1 লক্ষ টাকা নগদ উদ্বৃত্ত চলতি সম্পদ হিসাবে রাখতে চায়। তার মানে XYZ সবসময় তাদের প্রতিষ্ঠানে 1 লক্ষ টাকা ব্যালেন্স রাখতে চায়, কিন্তু দেখলো যে সেক্ষেত্রে কোনো মাসে উদ্বৃত্তের পরিমাণ 1 লক্ষ টাকা না হয়ে 80 লক্ষ টাকা হলে 20,000 টাকা স্বল্পমেয়াদী ঋণ বা অন্য উৎস হতে সংগ্রহ করে তা পূরণ করতে হবে। মানে হচ্ছে XYZ লিমিটেড প্রতি মাসে 1 লক্ষ টাকা উদ্বৃত্ত রাখতে চায়, কিন্তু দেখা গেল যে কোনো মাসে আসলে উদ্বৃত্ত পরিমাণ হয়ে গেছে 80,000 টাকা। তার মানে 1 লক্ষ টাকা উদ্বৃত্ত রাখতে হলে তাকে আরো 20,000 টাকা কি করতে হবে? স্বল্প মেয়াদে ঋণ নিতে হবে। আর এরকম যদি হয় যে না কোনো মাসে এই উদ্বৃত্তের পরিমাণ 1 লক্ষ টাকার বেশি, তাহলে অতিরিক্ত যে টাকাটা থাকবে সেটা চাইলে স্বল্প মেয়াদে সিকিউরিটিতে বিনিয়োগ করতে পারে। তার মানে একটি প্রতিষ্ঠান তার কি স্বল্প মেয়াদী ঋণ দরকার নাকি সে স্বল্প মেয়াদী বিনিয়োগ করতে পারবে, এই অবস্থা বোঝার জন্য তাকে অবশ্যই নগদ ব্যবস্থাপনা করতে হয়। তার নগদ ব্যবস্থাপনা আমাকে কি হিসাব করতে সাহায্য করে? নগদ ব্যবস্থাপনা আমাকে সাহায্য করে যে একটি প্রতিষ্ঠানের নগদ প্রাপ্তি কতটুকু, নগদ প্রদান কতটুকু। যদি একটি প্রতিষ্ঠানের নগদ প্রাপ্তি হয় 10 টাকা এবং নগদ প্রদান যদি হয় 8 টাকা, তাহলে তার কাছে কি থাকবে? 2 টাকা কিন্তু অতিরিক্ত থাকবে। তাহলে এই 2 টাকা অতিরিক্ত এইটার নামই হচ্ছে কি নগদ জের। এই নগদ জেরটা কি চাইলে আমি কি করতে পারি? স্বল্প মেয়াদে বিনিয়োগ করতে পারি। আবার কোনো কোনো প্রতিষ্ঠানে দেখা যাবে যে নগদ প্রাপ্তি যদি 10 টাকা, তাহলে তার খরচ করার প্রয়োজন হতে পারে 12 টাকা। তখন কিন্তু তার এই 2 টাকা কি আছে? 2 টাকা ঘাটতি আছে। আর এই ঘাটতির জন্য তখন তাকে কি নিতে হতে পারে? স্বল্প মেয়াদে ঋণ নিতে হতে পারে। তাহলে এই সকল বিষয়ে আমাকে কে ধ্যান ধারণা দিবে? এই সকল বিষয়ে আমাকে নগদ ব্যবস্থাপনা আমাকে একটি সঠিক দিক নির্দেশনা দিবে। এখন পরবর্তী যে বিষয় সেটি হচ্ছে
নগদ ব্যবস্থাপনার মধ্যে নগদ রূপান্তর চক্র, যে আসলে নগদ রূপান্তর চক্র বলতে আসলে কি বোঝায় বা কোন বিষয়গুলো নগদ রূপান্তর চক্রের মধ্যে আসবে। যেমন বলা হয়েছে উৎপাদনকারী প্রতিষ্ঠানের পণ্য উৎপাদনের জন্য কাঁচামাল ক্রয় এবং উৎপাদিত পণ্য বিক্রয় এবং ধারে বিক্রয়ের ফলে সৃষ্ট প্রাপ্য বিল বা হিসাব আদায় এবং বাকিতে কাঁচামাল ক্রয়ের ফলে পাওনাদারের পাওনা পরিশোধের সময় নগদ চক্রের অন্তর্ভুক্ত। তার নগদ চক্রের অন্তর্ভুক্তের মধ্যে যে বিষয়গুলো আসছে, প্রথমে হচ্ছে যে কাঁচামাল ক্রয়, তারপর আমি এই কাঁচামাল ক্রয়টাকে আমি পণ্য রূপান্তর করব, রূপান্তর করে আমি যখন ধারে বিক্রয় করব এবং ধারে বিক্রয়ের কারণে কি সৃষ্টি হবে, প্রাপ্য বিল। এই প্রাপ্য বিল আমাকে কি করতে হবে, আদায় করতে হবে। যখন আমার আদায় হয়ে যাবে, যেহেতু আমি ধারে ক্রয় করেছি, আমাকে অবশ্যই কি করতে হবে, পাওনাদারের পাওনা পরিশোধ করতে হবে। তাহলে এই সকল বিষয় যদি আমি একত্রে করি সেটাকেই বলা হচ্ছে নগদ চক্র, বা যাকে ইংলিশে বলা হচ্ছে ক্যাশ কনভার্সন সাইকেল। তাহলে এই ব্যাপারটা আমরা একটি সহজ এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এক্সওয়াইজেড লিমিটেড সাধারণত কাঁচামাল ক্রয় করে 25 দিন পর, তা কি করে, পরিশোধ করে। তার মানে সে আজকে কাঁচামাল কিনবে এবং পরিশোধ করবে 25 দিন পর। সম্পূর্ণ তৈরিকৃত পণ্য কাস্টমারদের নিকট বাকিতে বিক্রয় করে তা 65 দিন পর কি করে, আদায় করে। তার মানে সে যদি আজকে বিক্রয় করে তাহলে কাস্টমাররা তাকে 65 দিন পর টাকা ফেরত দিবে, বা ওই বিক্রয়কৃত যে দাম সেটি তারা কাস্টমার থেকে আদায় করতে 65 দিন সময় লেগে যাবে। আরও দেখা যায় যে মজুত পণ্যের গড় অবস্থান কাল, অর্থাৎ কাঁচামালকে উৎপাদিত পণ্যে রূপান্তর এবং বিক্রয় করতে সময় লেগে যায় প্রতিষ্ঠানের আরও 80 দিন। তাহলে আমরা এখানে আসলে তিনটি বিষয় দেখতে পেলাম, যে আসলে একটি প্রতিষ্ঠান কাঁচামাল ক্রয় করে তা পরিশোধ করতে 25 দিন সময় নেয়, এবং কাস্টমারদের কাছে যখন সে ধারে বিক্রয় করে এবং কাস্টমাররা তাকে পরিশোধ করে 65 দিন পর, এবং দেখা যায় মজুত পণ্য তার প্রতিষ্ঠানে গড় অবস্থান করে 80 দিন। তাহলে এই তিনটি বিষয় নিয়ে আমরা যদি বের করতে চাই যে নগদ রূপান্তর চক্র কি হবে, নগদ রূপান্তর চক্রের একটি সূত্র হচ্ছে যে মজুত পণ্যের গড় অবস্থান কাল প্লাস হচ্ছে বাকি আদায়ের সময় বিয়োগ হচ্ছে গড় পরিশোধ কাল সময়। তার মজুত পণ্যের গড় অবস্থান কাল ছিল এখানে 80 দিন এবং বাকি আদায়ের গড় সময় ছিল 65 দিন। এই দুটো যোগ করে এখান থেকে বিয়োগ করবো হচ্ছে গড় পরিশোধকাল 25 দিন, এবং আমরা ক্যালকুলেশন করে পেয়েছি হচ্ছে 120 দিন। এখন প্রশ্ন হচ্ছে 120 দিনের অর্থ এটা দ্বারা কি বোঝায়। এটা দ্বারা বোঝায় যে কাঁচামাল ক্রয় বাবদ অর্থ পরিশোধের সময় থেকে নিট 120 দিন সময় লাগে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে। তার মানে আমি কাঁচামাল এটা পরিশোধ করব এবং পরিশোধ করে আলটিমেটলি আমি যে বিক্রয় করব, বিক্রয় করে আমার যে প্রাপ্তি হতে আলটিমেটলি নেট সময় লাগবে কত, নেট সময় লাগবে হচ্ছে 120 দিন। এখন এখানে যে ব্যাপারটা হচ্ছে যে প্রায় কিন্তু প্রশ্ন থাকে যে যদি মজুত পণ্যের গড় অবস্থান কাল আর বাকি আদায় সময় এই দুটি বিষয় যদি বিবেচনা করা হয় তাহলে সেটাকে কি বলে, সেটাকে বলা হচ্ছে পরিচালন চক্র বা মোট আবর্তন চক্র। তাহলে এটাকে কিন্তু বলা হয়, যখন আমি গড় পরিশোধ কালকে নিব এটাকে হচ্ছে নিট চক্র, আর বলা হয় নগদ রূপান্তর চক্র। আর যদি এই দুইটি বিষয়কে বিবেচনা করি তখন সেটাকে বলা হচ্ছে অপারেটিং সাইকেল বা পরিচালন চক্র। যদি আমি এই দুইটাকে বিবেচনা করি তাহলে শুধু 80 আর 65 দিনকে যোগ করলে আমার পরিচালন চক্র দাঁড়ায় গিয়ে 145 দিন। তাহলে এই বিষয়টি একটু তোমাদের মাথায় রাখতে হবে যে দুটি বিষয় কনসিডার করলে পরিচালন চক্র, আর তিনটি বিষয় যদি কনসিডার করি তখন হয়ে যাবে নগদ রূপান্তর চক্র। এরপরে আমরা যে ব্যাপারটি দেখব সেটি হচ্ছে নগদ আবর্তন। নগদ আবর্তন বলতে কি বোঝায়, যে নগদ আবর্তন হচ্ছে বছরে যতবার এই নগদ রূপান্তর চক্রটি সম্পূর্ণ হয়। তার মানে আগের স্লাইডে আমরা একটি চক্র দেখেছি, এই চক্রটি বছরে কতবার হয়, এই যতবার হয় এই বারটাকেই বলা হচ্ছে নগদ আবর্তন বা ক্যাশ টার্ন ওভার। তাহলে আগের এক্সাম্পলটা যদি আমরা কনসিডার করি গিয়ে দাঁড়াবে যে নগদ আবর্তন সমান সমান 360 দিন ভাগ হচ্ছে নগদ রূপান্তর চক্র। তাহলে 360 দিন আমার সূত্রের, এবং আমরা এক্সাম্পল থেকে পেয়েছি নগদ রূপান্তর চক্র 120 দিন। তাহলে আমার নগদ আবর্তন বছরে কয়বার হচ্ছে, নগদ আবর্তন বছরে আমার 3 বার হচ্ছে। এখন যদি প্রশ্ন করা হয় যে আসলে নগদ রূপান্তর চক্র ছোট ভালো নাকি বড় ভালো, অ্যান্সারটা হচ্ছে নগদ রূপান্তর চক্র একটি প্রতিষ্ঠানের জন্য অবশ্যই ছোট ভালো। কেন, যত ছোট হবে মানে অতি অল্প সময়ে আমি আমার নগদ টাকাটা আমি আমার হাতে পাচ্ছি, এজন্য বলা হয় নগদ রূপান্তর চক্র ছোট ভালো। এখন প্রশ্ন হচ্ছে নগদ রূপান্তর চক্র আমি ছোট করব কিভাবে। তাহলে ছোট করার উপায় হচ্ছে আমি আমার যে মজুত পণ্যের যে সময়টা আছে এই মজুত পণ্যের সময়টা আমি কি করব, আমি কমিয়ে দেব। তাহলে এখানে আমরা ধরে নিয়েছি 70 দিন। এরপর আমি কি করব, বাকি আদায়ের যে সময়টা আছে এটাকেও আমি কমিয়ে দিব, এখানে ধরা হয়েছে 55 দিন। এবং কমানোর আরেকটি উপায় হচ্ছে আমি গড় পরিশোধকাল যদি বাড়িয়ে দিই
তাহলে এটা এখান থেকে বিয়োগ হবে, তার মানে অটোমেটিক নগদ রূপান্তর চক্র কমে যাবে। এবং আমরা এখানে বাড়িয়ে ধরেছি এটা হচ্ছে 35 দিন। ক্যালকুলেশন করে আলটিমেটলি পেয়েছি নগদ রূপান্তর চক্র হচ্ছে 90 দিন। অর্থাৎ কাঁচামাল ক্রয় বাবদ অর্থ পরিশোধের সময় থেকে 90 দিন সময় লাগে আমার অর্থ প্রাপ্তির ক্ষেত্রে। তাহলে নগদ রূপান্তর চক্র যদি ছোট হয় তাহলে নগদ আবর্তন কি হওয়া ভালো? নগদ আবর্তন বড় হওয়া ভালো। বড় হওয়া মানে কি? বছরে যত বারবার হবে আমার কাছে টাকাটা ঘুরে ততবার আসবে, তাহলে অবশ্যই নগদ আবর্তন বড় হওয়া ভালো। তার মানে এই এক্সাম্পল ইউজ করে আমরা যদি বের করি যে নগদ আবর্তন সমান সমান 360 দিন আর হচ্ছে এখানে 90 দিন, তাহলে এখানে কি হয়ে গেল? 4 বার। তার মানে আগের এক্সাম্পলে ছিল 3 বার আর এর পরে হয়ে গেছে 4 বার। তার মানে একটি প্রতিষ্ঠানের জন্য নগদ আবর্তন চক্র অবশ্যই বড় হওয়া ভালো। এরপরে যে নগদ ব্যবস্থাপনার যে অংশটুকু থাকছে সেটি হচ্ছে কাম্য নগদ, এবং এটি কিভাবে নির্ণয় করতে হয় তার একটি মডেল। তাহলে সবার আগে আমাকে জানতে হবে যে কাম্য নগদ বা অপটিমাম ক্যাশ লেভেল বলতে আসলে কি বোঝায়। বলা হয়েছে যে কাম্য নগদ অর্থের পরিমাণ বলতে কি পরিমাণ অর্থ হাতে বা ব্যাংকে রাখা উচিত। তার মানে আমার একটা প্রতিষ্ঠানের জন্য আমি কি পরিমাণ অর্থ আসলে হাতে রাখবো বা কি পরিমাণ অর্থ আমি ব্যাংকে জমা রাখবো যেন নগদ অর্থের ঘাটতি ঠিক নয়, যেমন কাম্য নয় তেমনি অতিরিক্ত নগদ অর্থ অলস পড়ে থাকাও লাভজনক নয়, কারণ ওই টাকাটা আমি বিনিয়োগ করে সুদ বা মুনাফা অর্জন করা যায়। তার মানে কাম্য নগদ অর্থ বলতে আসলে ওই পরিমাণ অর্থকে বোঝায় যে আমার প্রয়োজনে আসলে এতটুকু অর্থই প্রয়োজন, আমার প্রতিষ্ঠানের জন্য আসলে এতটুকু অর্থই প্রয়োজন, এর বেশিও না এর কমও না। যদি আমি এর বেশি রাখি তাহলে কি হবে? আমি বিনিয়োগ করতে পারবো না, আমার মুনাফা কি হবে? মুনাফা কম অর্জন হবে। আর আমি যদি কম অর্থ রাখি তাহলে আমার প্রতিষ্ঠানের ঘাটতি থাকবে, ঘাটতি থাকলে আমি আমার প্রতিষ্ঠানের যে প্রয়োজনীয় যে ব্যয়গুলো আছে সেগুলো সময় মতো মেটাতে পারবো না বা চলতি দায় পরিশোধ করতে পারবো না। এই জন্য আমার প্রতিষ্ঠানকে সবসময় একটি কাম্য নগদ পরিমাণ আমার প্রতিষ্ঠানে রাখতে হয় যেন প্রতিষ্ঠানের সকল স্বাভাবিক কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়। এখন কি বলা হয়েছে যে একটি কোম্পানি মোট নগদ অর্থের কি পরিমাণ অর্থ হাতে বা ব্যাংকে রাখবে এবং কি পরিমাণ বিক্রয়যোগ্য সিকিউরিটিতে ক্রয়ের মাধ্যমে বিনিয়োগ করবে তা নির্ভর করে কয়টি বিষয়ের উপর। আমি যে কাম্য নগদ মডেল নির্ণয় করব আসলে এটি দুটি বিষয়ের উপর নির্ণয় করে। একটা হচ্ছে যে আমি ক্রয়কৃত সিকিউরিটি হতে কি পরিমাণ সুদ পাবো, এবং আমি যখন এগুলো কেনাকাটা করব বা হচ্ছে ট্রানজ্যাকশন করব অবশ্যই আমার কি আছে? ট্রানজ্যাকশন কস্ট আছে। এই বিষয়গুলো আমাকে মাথায় রেখেই কি করতে হবে? মাথায় রেখে আমাকে এই সিকিউরিটিতে ক্রয় কেনা বেচা বা বিনিয়োগ করতে হবে। এখন আমার এক্সামের জন্য কাম্য নগদ থেকে যে কোশ্চেনটা বেশি আসবে সেটা হচ্ছে কাম্য নগদ নির্ণয়ের সূত্র, এবং এই ম্যাথটা কিন্তু আমার কখনোই আসবে না, কারণ যেহেতু রুটের ম্যাথ ক্যালকুলেটর ছাড়া কখনোই পসিবল না। আমরা জাস্ট এখান থেকে জাস্ট সূত্রটা মনে রাখার চেষ্টা করব যে সি হচ্ছে কাম্য নগদের পরিমাণ √2b/t ডিভাইড বাই হচ্ছে আই। এখানে সি মানে হচ্ছে কাম্য নগদের পরিমাণ, বি মানে হচ্ছে প্রতিবারে যে আমি নগদ রূপান্তর করব সেই নগদ রূপান্তরের ব্যয়, টি মানে হচ্ছে একটি বছরের মোট নগদ বই প্রবাহের পরিমাণ, এবং আই হচ্ছে যে আমি যদি বিনিয়োগ করি এই বিনিয়োগ থেকে সুদের পরিমাণ। তাহলে কাম্য নগদ থেকে আমার এক্সামে ম্যাক্সিমাম হচ্ছে সূত্রটা আসবে। আর যে জিনিসটা আসবে যে কাম্য নগদ বলতে আসলে কি বোঝায়, যে কাম্য নগদ বলতে বোঝায় যে আসলে আমার প্রয়োজনীয় যতটুকু অর্থ দরকার, বেশিও না কম না, সেই লেভেলটাকে আসলে বলা হয় অপটিমাম ক্যাশ লেভেল। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এখান থেকে বা হচ্ছে এই নগদ ব্যবস্থাপনা সম্পর্কিত প্রিভিয়াস ইয়ারে কি প্রশ্ন এসেছে। যেমন আমরা যদি দেখি যে বড়জোর এখানে কি এসেছে যে নিচের কোনটি আদর্শ চলতি অনুপাত হিসেবে বিবেচিত হয়, এবং চলতি অনুপাতের অবশ্যই একটা লেভেল আছে যে একটা প্রতিষ্ঠানের চলতি অনুপাত রেশিও কতটুকু হওয়া ভালো। তাহলে তোমরা একটু ভিডিওটা পজ করে একটু নিজে একটু চেষ্টা করো যে এই 5টি অপশনের মধ্যে আসলে কোনটি ভালো অ্যান্সার। অ্যান্সার কি এখানে 10% হবে, 15% হবে, নাকি 1:1 বা 1:1 হবে, বা 2:1 হবে, বা 3:1 হবে? আসলে একটি প্রতিষ্ঠানের জন্য আদর্শ চলতি অনুপাত হচ্ছে 1:1। মানে হচ্ছে চলতি সম্পদ যদি 1 টাকা থাকে, চলতি সম্পদ যদি 1 টাকা থাকে তাহলে একটি প্রতিষ্ঠানের জন্য চলতি দায়ও 1 টাকা থাকবে। এটাই হচ্ছে একটি প্রতিষ্ঠানের জন্য আদর্শ মান, যে চলতি সম্পদ যদি তার 1 টাকা থাকে তাহলে চলতি দায়ও কি থাকবে? 1 টাকা থাকবে। এটি একটি প্রতিষ্ঠানের আদর্শ বা চলতি অনুপাত। এরপরের প্রশ্নটা যেটা 2015 সালের সেশনে এসেছে সেটি হচ্ছে যে কোম্পানির সবচেয়ে কম তরল সম্পদ কোনটি 5টি অপশনের মধ্যে। যেমন ফার্স্টে বলা হয়েছে ক্যাশ, ব্যাংক ব্যালেন্স, সি নাম্বার অপশন হচ্ছে প্রিপেড এক্সপেন্স, রিসিভেবলস, ইনভেন্টরি। তাহলে এই 5টি অপশনের মধ্যে সবচেয়ে কম তরল মানে হচ্ছে যে আমি যে নগদ টাকায় রূপান্তর করতে কোনটি বেশি সময় লাগবে।
তাহলে এখানে অ্যান্সার হচ্ছে আসলে ইনভেন্টরি। কেন ইনভেন্টরি কম তরল বলা হয়েছে? কারণ আমার কাছে যখন ইনভেন্টরি থাকবে, ইনভেন্টরি কি করতে হবে আমাকে? যদি আমি নগদ টাকা রূপান্তর করতে চাই, আমাকে সবার আগে কাস্টমার খুঁজতে হবে যে কাদের কাছে আমি সেল করব। যখন আমি কাস্টমার খুঁজে পাবো তখন আমাকে কি করতে হবে? সেল করতে হবে। যখন আমি সেল করব, কথা হচ্ছে বর্তমানে সেল কি ক্যাশে হয় নাকি ধারে হয়? সেটা হচ্ছে কি অন ক্রেডিট হয়। তার মানে আমাকে এখানে ধারে হবে। তাহলে যখন আমি সেল করব, সেল যখন অন ক্রেডিট হবে তখন কি আসবে? তখন এখানে অ্যাকাউন্টস রিসিভেবল আসবে, প্রাপ্য হিসাব বা প্রাপ্য বিল আসবে। কথা হচ্ছে প্রাপ্য হিসাব বা প্রাপ্য বিল এ থেকে আমি সাথে সাথে টাকা পাবো না। দেখা যাবে যে একটা প্রাপ্য হিসাব বা প্রাপ্য বিল থেকে গড়ে 30 থেকে 90 দিন সময় লেগে যায়। 30 থেকে 90 দিন সময় লেগে যায়। তার মানে বুঝতে পারলাম যে আসলে ইনভেন্টরি থেকে ক্যাশ টাকা রূপান্তর করতে অনেকগুলো প্রসেস বা অনেকগুলো স্টেপ ফলো করতে হয়, যার জন্য ইনভেন্টরিকে বলা হয় হচ্ছে লেস লিকুইডিটি অ্যাসেট বা কম তরল সম্পদ। যে আমরা এখানে দেখলাম ইনভেন্টরি থেকে আমাকে সেল করতে হবে, সেল করলে সেটা অবশ্যই আমাকে ধারে করতে হবে এবং ধারে করার কারণে অ্যাকাউন্টস রিসিভেবল সৃষ্টি হবে এবং অ্যাকাউন্ট রিসিভেবল থেকে ক্যাশ টাকা আদায় করতে 30 থেকে 90 দিন সময় লেগে যায়। তার মানে ইনভেন্টরি নগদ টাকা রূপান্তর করতে একটু সময় সাপেক্ষ, যার জন্য ইনভেন্টরিকে বলা হয় কম তরল সম্পদ। এখন আমরা চলে যাব পরের বিষয়, সেটি হচ্ছে মজুত পণ্য ব্যবস্থাপনা। মজুত পণ্য ব্যবস্থাপনা বলতে আসলে কি বোঝায়? বলা হয়েছে উৎপাদনকারী প্রতিষ্ঠান কি করে? উৎপাদনকারী প্রতিষ্ঠান পণ্য উৎপাদন করে এবং পণ্য উৎপাদনের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে কাঁচামাল। কারণ যে কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানির জন্য অবশ্যই র মেটেরিয়াল অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ র মেটেরিয়াল ছাড়া সে আসলে উৎপাদন করতেই পারবে না। মজুত পণ্যের ব্যবস্থাপনা বলতে সম্পদ সর্বাধিকরণের উদ্দেশ্যে ফার্মের পণ্য সংগ্রহ করা, মজুতকরণ করা এবং নিয়ন্ত্রণ করা এবং উৎপাদন ব্যবস্থায় সমৃদ্ধকরণ সার্বিক মজুত পণ্যকে কি করে? ব্যবস্থাপনা বলে। তার মানে হচ্ছে মজুত ব্যবস্থাপনা বলতে আসলে কি বোঝায়? মজুত ব্যবস্থাপনা বলতে বোঝায় যে আমি যে কাঁচামাল ক্রয় করব, এই কাঁচামালটা আমাকে কি করতে হবে? সঠিক সময় মজুত করতে হবে। মজুত করার পর আমাকে এটা দেখতে হবে যে কাঁচামালটা সব সময় ঠিক মতো আছে কিনা। এখন এই কাঁচামাল কোথায় যাবে? কাঁচামাল তো আমার হচ্ছে কারখানায় যাবে। তাহলে এটার লেভেল কিন্তু সবসময় একরকম থাকবে না। তার মানে কখনো কাঁচামাল বাড়বে, কখনো কাঁচামাল কমবে। যখনই কাঁচামাল কিন্তু কমে যাবে তখন কিন্তু আমাকে আবার অর্ডার করে কাঁচামাল আবার কি করতে হবে? মজুত করতে হবে। এবং কাঁচামাল যেন নষ্ট না হয়ে যায় এবং সবসময় বা চুরি না হয়ে যায়, এই জন্য আমাকে সবসময় কি করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে। এবং আলটিমেটলি এই যে উৎপাদন ব্যবস্থা, এই সকল বিষয়ে আমাকে খেয়াল রাখারকেই বলা হচ্ছে মজুত পণ্য ব্যবস্থাপনা। এখন মজুত পণ্য ব্যবস্থাপনা কেন দরকার? যদি মজুত পণ্য ব্যবস্থাপনা না করি তাহলে কি হবে? যে মজুত পণ্য নিশ্চিত করা যাতে উৎপাদন ব্যবস্থা কি হয়? ব্যাহত না হয়। তারা আমি যদি পর্যাপ্ত মজুদ না রাখি, আমার কাঁচামাল যদি পর্যাপ্ত মজুদ না থাকে, তাহলে আমার উৎপাদন কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আর আমি যদি পর্যাপ্ত মজুদ রাখি, আমার উৎপাদন ব্যবস্থা বন্ধ হবে না। আর যদি উৎপাদন ব্যবস্থা বন্ধ না হয়, আমি গ্রাহককে যথাসময়ে পণ্য সরবরাহ করতে পারবো এবং ফার্মের সুনামও কি হবে? নষ্ট হবে না। অর্থাৎ প্রতিষ্ঠানের ঝুঁকির পরিমাণ কি করা? সর্বনিম্ন করা। তারপর মজুত পণ্য ব্যবস্থাপনার আলটিমেট লক্ষ্যটা কি? আলটিমেট লক্ষ্যটা হচ্ছে যেন উৎপাদন ব্যবস্থা ঠিকমতো পরিচালনা করা যায়। যখনই উৎপাদন ব্যবস্থা ঠিকমতো পরিচালনা করা যাবে তখনই কি করা যাবে? গ্রাহকদেরকে সময় মতো পণ্য ডেলিভারি দেওয়া যাবে এবং গ্রাহকরা ওই প্রতিষ্ঠানের উপর সন্তুষ্টি লাভ করবে এবং আলটিমেটলি প্রতিষ্ঠানের ঝুঁকির পরিমাণও কি হবে? অনেকাংশে কমে যাবে। পরে যে বিষয় যেটা হচ্ছে যে মজুত পণ্যে বিনিয়োগ এবং সর্বনিম্ন রাখা, যাতে মজুত পণ্যে বিনিয়োগ এবং মূলধন ব্যয় কী করতে হবে? সর্বনিম্ন হয়। মজুত পণ্যের বহন খরচ, মজুতকরণ সংক্রান্ত ব্যয় এবং নষ্ট হওয়া, পচে যাওয়া বা পণ্যের অপ্রচলিত ক্ষতি সর্বনিম্ন হয়। তার মানে আমি ঠিকমতো যদি মজুত পণ্য ব্যবস্থাপনা করতে পারি তাহলে আমার মজুত পণ্য যে রক্ষণাবেক্ষণ যে খরচগুলো আছে, এই খরচগুলো কি হবে? সর্বনিম্ন হবে। যদি খরচ সর্বনিম্ন হয় তাহলে আমার সর্বোচ্চকরণ মুনাফা নিশ্চিত হবে। অর্থাৎ প্রতিষ্ঠানের মুনাফার সক্ষমতাকে শক্তিশালী করে তোলে কে? মজুত পণ্য ব্যবস্থাপনা। এখন পরবর্তী যে বিষয় সেটা হচ্ছে যে মজুত পণ্য ব্যবস্থাপনা তো করবোই আমরা, তাহলে মজুত পণ্য বলতে আসলে কি বুঝি? মজুত পণ্য বলতে যে বিষয়গুলো আসবে, যে একটি পণ্যের কাঁচামাল এবং ওটির আংশিক প্রস্তুত পণ্য বা সম্পূর্ণ প্রস্তুত পণ্য, এই তিনটি বিষয় যদি আমি একত্র করি তাহলে তিনটি বিষয় মিলে কি হবে? তিনটি বিষয় মিলে হচ্ছে মজুত পণ্য, বা এর এক একটি বিষয়কে মজুত পণ্য বলা হয়। তার মানে আমি যদি চিন্তা করি যে একটি প্রোডাক্টের কিন্তু আসলে তিনটি স্টেজ থাকে, যে আমি যখনই একটি কলমের কথা চিন্তা করি, কলমের কাঁচামাল হচ্ছে কি? প্লাস্টিকের দানা। তাহলে এটা হচ্ছে কাঁচামাল। এরপর আমি ওই প্লাস্টিকের দানা গলিয়ে আমি কি করব? কলমের জন্য কলমের শেপ বানাবো, তারপর হচ্ছে কলমের নিব বানাবো,
এবং ওগুলো কিন্তু আমি আলাদা আলাদা করে রাখবো। এটা হচ্ছে কিন্তু আংশিক প্রস্তুত পণ্য। তারপর কিন্তু সকল বিষয় যখন আমি একত্রে করে প্যাকেটিং করে যখন আমি বিক্রি করব তখন সেটা কিন্তু বলা হচ্ছে একদম সম্পূর্ণ প্রস্তুত পণ্য। তাহলে এই তিনটি বিষয় কিন্তু আমি মজুত করে রাখতে পারি এবং এই তিনটি বিষয় কি বলা হচ্ছে কি পণ্যের মজুত। পরবর্তী যে ব্যাপারটা মজুত পণ্যের সেটাই হচ্ছে কাম্য মজুদের পরিমাণ। কাম্য মজুদ বলতে আসলে কি বোঝায়? কাম্য মজুদ বলতে বোঝায় যে পরিমাণ মজুদ পণ্য সংরক্ষণ করলে মোট মজুদ ব্যয় সবচেয়ে কম হবে। এই কথাটাই অনেক বেশি ইম্পর্টেন্ট। কাম্য মজুদ মানে হচ্ছে আমার প্রতিষ্ঠানে আমি কতটুকু পণ্য মজুদ করে রাখবো, যে যতটুকু পণ্য মজুদ করলে আমার মজুদ ব্যয় সবচেয়ে কম হবে। তার মানে আমাকে একটা বিভিন্ন লেভেল বের করতে হবে, ম্যাথ করে আমাকে একটা বের করতে হবে যে কোন লেভেলে মজুদ পণ্য ব্যয় সবচেয়ে কম হবে। যেখানে মজুদ পণ্য ব্যয় সবচেয়ে কম হবে আমি ওই লেভেলটাই আমার প্রতিষ্ঠানের জন্য মজুদ করে রাখবো। এবং আরেকটা মাথায় ব্যাপার এটা যে ওই পরিমাণ মজুদ করতে হবে যেন উৎপাদন অব্যাহত থাকে। তাকে কি বলা হয়? অপটিমাম ইনভেন্টরি লেভেল বা কাম্য মজুদের পরিমাণ। তাহলে কাম্য মজুদ বলতে আসলে দুটি বিষয় বোঝায় যে ওই পরিমাণ মজুদ রাখতে হবে যেন প্রতিষ্ঠানের যে খরচ, মজুদ পণ্যের যে খরচ, কারণ মজুদ পণ্য সংরক্ষণ করতে হয়, মজুদ পণ্য দেখাশোনা করতে হয়, স্টোরেজ কস্ট আছে, সব মিলে যে ব্যয়টা সে ব্যয়টা যেন সবচেয়ে কম হয়। পরবর্তী যে ব্যাপারটা হচ্ছে যে আমি ওই পরিমাণ মজুদ রাখবো যেন আমার উৎপাদনটা অব্যাহত থাকে, কন্টিনিউয়াসলি যেন চলতে থাকে, ওই লেভেলটাকে আসলে বলা হয় কাম্য মজুদের পরিমাণ। পরবর্তী যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে কি মিতব্যয়ী ফরমেশ। মিতব্যয়ী ফরমেশের মধ্যে আমাকে প্রথম যে ব্যাপারটা জানতে হবে যে ফরমায়েশ ব্যয় কি। ফরমায়েশ ব্যয় বলতে আসলে বোঝায় ফরমায়েশ ব্যয় বা পণ্যদ্রব্য সংগ্রহ ব্যয়। তাহলে ফরমায়েশ ব্যয়ের অপর একটি নাম হচ্ছে পণ্যদ্রব্য সংগ্রহ ব্যয়। হচ্ছে ওই সকল ব্যয় বা মজুত করার জন্য যে পণ্য নির্দিষ্ট করা হয়েছে তা সংগ্রহ করার জন্য যে ব্যয় করা হয় ওই ব্যয়কেই বলা হয় ফরমায়েশ ব্যয়। অর্থাৎ পণ্য ক্রয় করা বাবদ যে ব্যয় সেটাই হচ্ছে ফরমায়েশ ব্যয়। এছাড়াও কিছু এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে যে এই ফরমায়েশ ব্যয়ের মধ্যে পড়ে হচ্ছে কোটেশন বা দরপত্র চাওয়া ব্যয়, বিজ্ঞাপন বা বিজ্ঞপ্তি ব্যয়, প্রচারপত্র ইত্যাদি দেওয়ার ব্যয়, দরপত্র প্রক্রিয়াকরণজাতকরণ ব্যয়, অফিসে দরপত্র গ্রহণ নথিভুক্তকরণ বাছাই এবং ক্রয় ফরমায়েশ দেওয়ার ব্যয়, ডাক খরচ, টেলিগ্রাম ইত্যাদি বাবদ যে ব্যয় তাকে বলা হচ্ছে ফরমায়েশ ব্যয়। ফরমায়েশ ব্যয় চিনার আরেকটা সহজ উপায় হচ্ছে যে আমার তো এটা হচ্ছে কিন্তু ওয়্যার হাউস মানে হচ্ছে গোডাউন, যেখানে আমি মজুদ পণ্য কি করে রাখি, মজুদ পণ্য হচ্ছে আমি এখানে বোঝাই করে রাখি, এখানে মজুদ করে রাখি। যখনই আমার এখানে এই ওয়্যার হাউসে মজুদ পণ্যের পরিমাণটা কমে যায় তখনই কিন্তু আমি কি করি, ফরমায়েশ দিই। এখন কথা হচ্ছে যে কি পরিমাণ ফরমায়েশ দিব, যে পরিমাণ ফরমায়েশ দিলে আমার প্রতিষ্ঠানের ব্যয় সবচেয়ে কম হবে। তাহলে আমি ফরমায়েশ ব্যয়ের মধ্যে কোন বিষয়গুলো আসছে এটা একটু বোঝার জন্য সহজ উপায় হচ্ছে যে ওয়্যার হাউস থেকে যখন আমি মার্কেটে অর্ডার দিব তাহলে আমার তো অর্ডারটা এখানে যাবে, অর্ডারটা এখান থেকে শুরু হবে, এখানে গিয়ে কিন্তু মার্কেট থেকে যাবে এবং মার্কেট থেকে পণ্য বোঝাই করে আবার ট্রাক কিন্তু আমার এখানে এসে আমার ওয়্যার হাউসে গেটে থামবে। তাহলে আবার বলতেছি, এখানে ফার্স্টে ওয়্যার হাউস থেকে অর্ডারটা প্লেস করা হবে, আমার ট্রাক বা লোক নিয়ে এখানে যাবে, মার্কেটে গিয়ে পণ্যটা কিনে ট্রাকটা বোঝাই করে আমার ওয়্যার হাউসে গেটে এসে কিন্তু থামবে। তার মানে বলা হয় যে এইখান থেকে শুরু করে এই ওয়্যার হাউসের গেট পর্যন্ত যাবতীয় যত খরচ আছে এই খরচগুলোকে বলা হয় কিন্তু ফরমায়েশ ব্যয় বা হচ্ছে অর্ডারিং কস্ট। এর পরবর্তী যে খরচটা আছে, যে মিতব্যয়ী ফরমায়েশের আরেকটি খরচ আছে, সেটি হচ্ছে যে মজুদ ধারণ বা বহন ব্যয়। কি বলা হয়েছে? মজুদ বহন ব্যয় বলতে মজুদ ধরে রাখার জন্য যে সকল ব্যয় সম্পাদন করা হয় তার সমষ্টিকে বোঝায়। মানে হচ্ছে আমার গোডাউনে গেটে যে ট্রাকটা এসে থামছে, এরপর তো পণ্যগুলো এখানে নামবে, এরপর কি করবে, বিভিন্ন আমার লোক এসে পণ্যগুলো মাথায় নিয়ে বা ক্যারেজে নিয়ে এখানে পণ্যগুলো সাজিয়ে রাখবে। কোথায় সাজিয়ে রাখবে? ওয়্যার হাউসে সাজিয়ে রাখবে। তাহলে ওয়্যার হাউসের ভিতরে যত খরচ আছে সেগুলো কি বলা হচ্ছে মজুদ ধারণ বা বহন ব্যয়। কারণ মজুদ ধরে রাখার জন্য যে ব্যয় হয় তাকে বলা হচ্ছে মজুদ ধারণ বা বহন ব্যয়। এখন এখানে কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে যে মজুদ ধারণ ব্যয়ের মধ্যে পড়ে মূলধনের উপর সুদ, এবং এই মূলধন বলতে আসলে কি, যেটা হচ্ছে মজুদ মালের জন্য মোট যে অর্থ বিনিয়োগ করা হয়েছে তার পরিমাণ। এছাড়াও কি হতে পারে, বীমা ও কর তার বাবদ ব্যয়, গুদাম ভাড়া, পণ্যদ্রব্য নষ্ট বা পণ্য গুণ কমে যাওয়া বাবদ যে ব্যয়, তারপর বাতিল হয়ে যেতে পারে, এই সকল সংক্রান্ত ব্যয়কে বলা হয় কি
বহন ব্যয়। তাহলে আমার এক্সামের জন্য কিন্তু এই পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে আসলে এভাবে আসতে পারে যে নিচের কোনটি ফরমায়েশ ব্যয়, নিচের কোনটি বহন ব্যয়। তাহলে এই এক্সাম্পলগুলো কিন্তু আমাকে খেয়াল করতে হবে যে আসলে এইগুলো হচ্ছে ফরমায়েশ ব্যয়, এগুলো হচ্ছে কি বহন ব্যয়। এখন একটা প্রশ্ন সবচেয়ে বেশি এক্সামে, সেটি হচ্ছে কি, যদি প্রশ্ন করা হয় যে পরিবহন ব্যয়, পরিবহন ব্যয় এটি আসলে কোন ব্যয়? এই পরিবহন ব্যয় আসলে কোন ব্যয়? এটা কি ফরমায়েশ ব্যয় নাকি বহন ব্যয়? আমরা একটু আগে দেখলাম এটা কি ফরমায়েশ ব্যয় নাকি বহন ব্যয়। তাহলে একটু যদি আমরা চিন্তা করে দেখি যে পরিবহন কোথায় হবে, পরিবহনটা হবে যে একটু আগে দেখানো হয়েছে যে ওয়্যার হাউসে এখানে মার্কেট থাকবে, ওয়্যার হাউস থেকে অর্ডারটা যাবে মার্কেটে, তারপর ট্রাক বোঝাই করে নামবে, তারপর আমার ওয়্যার হাউসে গেটে গিয়ে আমার ট্রাকটা থামবে। বলেছিলাম যে এই ওয়্যার হাউস থেকে শুরু করে গেটের আগ পর্যন্ত যত খরচ, যত এক্সপেন্স আছে সব হচ্ছে ফরমায়েশ ব্যয়। তাহলে পরিবহনটা কিন্তু আমার এইখানেই পড়ে যাচ্ছে, তার মানে পরিবহন কি একটা হচ্ছে ফরমায়েশ ব্যয়। আশা করি ব্যাপারটা তোমরা খুব ইজিলি বুঝতে পেরেছো। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে মিতব্যয়ী ফরমায়েশ বা ইকোনমিক অর্ডার অফ কোয়ান্টিটি বের করার সূত্রটা কি। এক্সামে যা সূত্রটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এই ম্যাথ, রুটের ম্যাথ কখনোই ক্যালকুলেটর ছাড়া পসিবল না, আর এই ম্যাথ কখনোই এক্সামে আসবে না। তাহলে বড়দের আসতে পারে যে নিচের কোনটি মিতব্যয়ী ফরমায়েশের সূত্র, আমরা খুব ইজিলি জানতে পারবো যে মিতব্যয়ী ফরমায়েশ সূত্র হচ্ছে যে ইউকি রুট ওভার 2 ইন্টু এ আর ইন্টু হচ্ছে ওসি ডিভাইড বাই হচ্ছে সিসি। এখানে ইউকিউ বলতে বোঝাচ্ছে মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ, তারপরে এআর বলতে বোঝাচ্ছে বাৎসরিক চাহিদা এককে, ওসি মানে হচ্ছে অর্ডারিং কস্ট যেটা হচ্ছে ফরমায়েশ প্রতি ব্যয়, সিসি মানে হচ্ছে ক্যারিং কস্ট একক প্রতি বহন ব্যয়। তাহলে এইখান থেকে আসলে আমাদের এক্সামে যেটা আসবে সেটা হচ্ছে যে নিচের কোনটি ফরমায়েশ ব্যয়, নিচের কোনটি বহন ব্যয় এবং মিতব্যয়ী ফরমায়েশের সূত্র। এই তিনটি বিষয় যদি আমি ভালো করে দেখি তাহলে মজুদ পণ্য থেকে আমার প্রশ্ন আসলে আমরা খুব ইজিলি পারবো। পরবর্তী যেটা আছে যে মজুদ পণ্য ব্যবস্থাপনার বাকি অংশ, সেটা হচ্ছে যে সর্বোচ্চ মজুদ বলতে আসলে কি বোঝায়। যে সর্বোচ্চ মজুদ বলতে ওই স্তরকে বোঝায় যার বাইরে অতিরিক্ত পণ্য মজুদ করা সম্ভব নয়। তার মানে আমরা জানি যে প্রত্যেকটা ওয়্যার হাউসে একটা কি আছে, ক্যাপাসিটি আছে। প্রত্যেকটা ওয়্যার হাউসে একটা কি আছে, ক্যাপাসিটি আছে। এই ক্যাপাসিটি অনুযায়ী যে সর্বোচ্চ কতটুকু ধারণ করা যাবে, এর বাইরে আসলে আর ধারণ করা যাবে না। তাহলে যতটুকু সর্বোচ্চ ধারণ করা যাবে ওই লেভেলটাকেই বলা হয় কি, সর্বোচ্চ মজুদ। তাহলে এক্সামে আসলে এটাই আসতে পারে যে সর্বোচ্চ মজুদ বলতে আসলে কি বুঝে। সর্বোচ্চ মজুদ বলতে বোঝায় যার অতিরিক্ত পণ্য মজুদ আসলে করা সম্ভব নয়। পরবর্তী যে বিষয় সেটি হচ্ছে সর্বনিম্ন মজুদ। যদি জিজ্ঞেস করা হয় সর্বনিম্ন মজুদ বলতে আসলে কি বোঝায়, তাহলে বলা হবে সর্বনিম্ন মজুদ হলো ওই পরিমাণ মজুদ যার নিচে মজুদ পণ্য যদি আমি রাখি তাহলে আমার উৎপাদন কি হবে, ব্যাহত হবে। তার মানে আমার তো কারখানায় নিয়মিত পণ্য কি হতে থাকে, পণ্য উৎপাদন হতে থাকে। তাহলে পণ্য আমার কাঁচামাল কোত্থেকে যায়, আমার কাঁচামাল হচ্ছে ওয়্যার হাউস থেকে যায়। তাহলে এটা তো আমার ফ্যাক্টরি, এই ওয়্যার হাউস থেকে কাঁচামাল ফ্যাক্টরিতে যায় এবং এখানে উৎপাদন হয়। এখন কথা হচ্ছে যে এই ওয়্যার হাউসে আমি সর্বনিম্ন কি পরিমাণ আমি মজুত রাখবো, যে আমি সর্বনিম্ন মজুত রাখবো যে আমার প্রতিদিন কি পরিমাণ ফ্যাক্টরিতে আমার পণ্য ব্যবহার হচ্ছে। এই অনুযায়ী মজুত রেখে যখনই দেখবো যেটা কমতে কমতে এই লেভেল পর্যন্ত চলে আসছে, আমি সাথে সাথে কিন্তু আবার অর্ডার দিয়ে এটা আমি কিন্তু ফিল আপ করে দিব। তাহলে এই জন্য বলা হচ্ছে সর্বনিম্ন মজুদ হচ্ছে ওই পরিমাণ মজুদ যে যতটুকু মজুদ না রাখলে আমার উৎপাদন কি হবে, ব্যাহত হবে। তবে সর্বনিম্ন মজুদের মধ্যে আরও কিছু ব্যাপার আছে, যে যদি আমি শুধু ফ্যাক্টরিতে যেমন ডেইলি যদি 10টা লাগে আর আমি যদি সর্বনিম্ন যদি 10টা রাখি তাহলে কিন্তু প্রবলেম আছে। প্রবলেমটা কি, যে যখনই এটা 10টায় আসবে, আমি যখনই পণ্যটা অর্ডার করব সাথে সাথে কিন্তু পণ্যটা আসবে না। তাহলে আমাকে কিন্তু মাথায় রাখতে হবে যে বাজার থেকে কাঁচামাল আসতে আসলে কয়দিন লাগবে, সেই সময়টুকু বিবেচনা করে আমাকে সর্বনিম্ন মজুদ কি করতে হবে, সংরক্ষণ করতে হবে, যেন উৎপাদন ব্যাহত না হয়। তাহলে আমার এক্সামের জন্য এইটুক ব্যাপারটাই আসলে ইম্পর্টেন্ট, যে সর্বোচ্চ মজুদ কাকে বলে, সর্বোচ্চ নিম্ন মজুদ কাকে বলে। এবং আরেকটি ব্যাপার যেটি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে লিড টাইম। লিড টাইম কি, কোনো পণ্যের জন্য ফরমায়েশ দেওয়ার তারিখ বা সময় থেকে পণ্য গুদামে ডেলিভারি পাওয়ার তারিখ সময় পর্যন্ত যেদিন বা সময় হয় সেই সময়টাকে লিড সময় বলে। তার মানে হচ্ছে আমার তো ওয়্যার হাউস, যখনই এখানে পণ্য কমে যাবে আমি মার্কেটে গিয়ে মার্কেট থেকে কি করব, মার্কেটের থেকে পণ্যটা অর্ডার করব। এখন এই যখনই অর্ডার করব সাথে সাথে তো এখানে আমার লোক যাবে, বা যদি মার্কেট অনেক দূরে হয় তখন এই লোক ওরা এখানে আমাকে পণ্যটা ডেলিভারি দিয়ে দিবে। কথা হচ্ছে অর্ডার দেওয়ার সাথে সাথেই কি পণ্যটা চলে আসে না। একটা পণ্য যে তারিখ অর্ডার দেওয়া হয়, যদি আজকে 2 জানুয়ারিতে অর্ডার দেওয়া হয়েছে, দেখা গেলো যে এই মার্কেট থেকে বা এখান থেকে পণ্যটা আসতে আমার প্রতিষ্ঠান
চলে আসলো 4 জানুয়ারি। তাহলে দেখা গেল যে 2 দিন যে লেট হলো, 2 ডেজ যে লেট হলো, এই 2 ডেজকে বলা হচ্ছে লিড টাইম বা হচ্ছে লিড সময়। তার মানে ওয়ার একটা যে কোনো পণ্য অর্ডার থেকে আমার প্রতিষ্ঠানে বা গোডাউনে আসতে যেইটুক সময় দরকার হয় এই সময়টিকে বলা হয় লিড টাইম। তাহলে এক্সাম্পলটা একটু খেয়াল করলে আমরা ইজিলি বুঝতে পারবো যে অর্ডার দেওয়া হয়েছে 2 জানুয়ারি, মার্কেট থেকে আমার গোডাউনে পণ্য আসতে আসতে হয়ে গেছে 4 জানুয়ারি। তাহলে আমার লিড সময় হচ্ছে আসলে 2 ডেজ। এখন আমরা মজুদ পণ্য ব্যবস্থাপনা নিয়ে কিছু প্র্যাকটিস কোশ্চেন দেখব। তাহলে প্রথমে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে মজুদ পণ্য রূপান্তর সময় যদি হ্রাস পেয়ে যায় নিচের কোনটি আসলে হ্রাস পাবে? তাহলে অপশন এতে আছে পরিচালন চক্র, অপশন বিতে আছে নগদ রূপান্তর চক্র, অপশন সিতে আছে নগদ আবর্তন এবং অপশন 4-এ আছে বিক্রয় শতকরা হার। তাহলে আমরা একটু আগে দেখে এসেছি যে ক্যাশ কনভার্সন সাইকেল বের করি আমরা কিভাবে, যে এএআই মানে এজ অফ এভারেজ ইনভেন্টরি, মজুদ পণ্যের গড় সময়, এটার সাথে যোগ করি আমি হচ্ছে এভারেজ কালেকশন পিরিয়ড, যে আমার গড় আদায় সময় থাকে। এই দুইটা যোগ করে তারপর এখান থেকে বাদ দিই হচ্ছে এভারেজ পেমেন্ট পিরিয়ড, আমার যে গড় পরিশোধ সময়টা থাকে এটা আমি বাদ দিই। এটা বাদ দিয়ে আলটিমেটলি আমি কি পাই? ক্যাশ কনভার্সন সাইকেল পাই। তাহলে আমার প্রশ্ন বলেছে মজুদ পণ্য রূপান্তর সময়, তাহলে এই সূত্রের মধ্যে কোনটার কথা বলেছে? বলেছে এআই এর কথা, যে এআই যদি হ্রাস পায় তাহলে আমার কি হ্রাস পাবে? আমরা দেখতে পাচ্ছি যে ক্যাশ কনভার্সন সাইকেল কি হবে? ক্যাশ কনভার্সন সাইকেল আসলে হ্রাস পাবে। তাহলে এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আসলে নগদ রূপান্তর চক্র, যে মজুদ পণ্য রূপান্তর সময় হ্রাস পেলে নগদ রূপান্তর চক্র আসলে কি হবে? হ্রাস পাবে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে বি। অ্যান্সার এ কেন অ্যান্সার, মানে অপশন এ কেন অ্যান্সার হলো না? কারণ আমরা জানি যে পরিচালন চক্র শুধু দুইটাকে নির্দেশ করে, এএআই আর হচ্ছে এসিপি। সম্পূর্ণ ব্যাপারটা পরিচালন চক্রের মধ্যে আসে না। তাহলে যখন কাছাকাছি দুইটা অপশনই থাকবে আমার উচিত কি? যে এরকম একটা অপশন অ্যান্সার করা যেটা অ্যান্সার করলে পুরো হোল ব্যাপারটা হচ্ছে আমার জন্য কাভার হয়। তাহলে নগদ রূপান্তর চক্র বললে এই পুরো সূত্রটা আসলে এখানে চলে আসে। এই জন্য বলবো যে এআই হ্রাস পেলে আমার হচ্ছে ক্যাশ কনভার্সন সাইকেল নগদ রূপান্তর চক্র আসলে হ্রাস পাবে। 2 নাম্বার যেটা বলা হচ্ছে যে একটি কোম্পানি মজুদ পণ্যের গড় অবস্থান কাল হচ্ছে 30 দিন, বাকি আদায়ের গড় সময় হচ্ছে 40 দিন, গড় পরিশোধ কাল হচ্ছে 20 দিন, নগদ রূপান্তর চক্র কতদিন? তাহলে খুবই সিম্পল, যে এই ধরনের ম্যাথ কিন্তু আমাদের ক্যালকুলেটর লাগে না, ক্যালকুলেটর ছাড়াই আমরা এই ম্যাথ বের করতে পারবো। যেমন হচ্ছে এখানে এআই কত? 30 দিন, 30 দিনের সাথে কি করব আমি? এসিপি এভারেজ কালেকশন পিরিয়ড, এটা আমি যোগ করে দিব। 30 আর 40 যোগ করলে হবে 70, 70 থেকে আমি গড় পরিশোধ কাল 20 যদি বাদ দিই তাহলে আমার অ্যান্সার হবে কত? 50 দিন। তাহলে খুব এটা ইজিলি বের করতে পারি। তাহলে এই ধরনের ম্যাথ কিন্তু আমার এক্সামে আসলে আসতে পারে। এরপর 3 নাম্বার যে প্রশ্নটা আছে বলেছে যে কাঁচামাল ক্রয় হতে শুরু করে উৎপাদিত পণ্য বাকিতে বিক্রয় এবং তা আদায় করতে যে সময় লাগে তাকে আসলে কি বলে? তাহলে অপশনগুলো আমরা পড়ি, যে নগদ আবর্তন, বি আছে নগদ রূপান্তর চক্র, সি আছে নগদ আদায়, 4 আছে পরিচালন চক্র। তাহলে আমি একটু জাস্ট এটা সূত্রের মাধ্যমেই বুঝতে পেরেছি যে এখানে যে কাঁচামাল ক্রয় হতে শুরু করে মানে হচ্ছে এআই, তারপর উৎপাদিত বাকিতে বিক্রয় করে তা আদায় পর্যন্ত এসিপি। তাহলে এআই আর হচ্ছে এসিপি এই দুইটাকে বলা হয় পরিচালন চক্র, এই দুইটাকে বলা হয় পরিচালন চক্র, যেখানে পেমেন্ট থাকবে না। যদি পেমেন্ট আমি ইনক্লুড করে দিই তখন আমি এটা বলবো নগদ রূপান্তর চক্র। তাহলে এআই এসিপি এই দুইটা মিলে হচ্ছে পরিচালন চক্র, আর যখন এই দুইটা থেকে আমি এভারেজ পেমেন্ট পিরিয়ডটা বাদ দিব তখন গিয়ে হবে নগদ রূপান্তর চক্র। তাহলে যখন দুইটার কথা মিন করেছে তখন আমার অ্যান্সারটা কি করতে হবে? পরিচালন চক্র। আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো যে কি ধরনের প্রশ্ন আমার মজুদ পণ্য ব্যবস্থাপনা থেকে আসবে। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমার প্রতিষ্ঠানে যে প্রাপ্য বিলগুলো আছে এগুলো যথা উপযুক্তভাবে এগুলো ব্যবস্থাপনা করতে হয়, এবং ব্যবস্থাপনা কিভাবে করব সেটা এখন আমরা খেয়াল করব। যে প্রাপ্য বিলের সৃষ্টি থেকে আমরা জানি যে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিভিন্ন কোম্পানির বিক্রয়ের একটি বড় অংশ হচ্ছে কি বাকিতে বিক্রয় করা, আর যখনই বাকিতে বিক্রয় করবে তখনই আমরা দেখেছি যে এই প্রাপ্য বিল বা প্রাপ্য হিসাব বা দেনাদারের সৃষ্টি হয়, এবং এই বাকিতে বিক্রয় পরিমাণ যত বাড়বে আলটিমেটলি আমার প্রতিষ্ঠানের প্রাপ্য বিলের সংখ্যা বা প্রাপ্য বিলের পরিমাণও কি হবে? তত বৃদ্ধি পাবে। এখন দেখেছি যে বাকিতে বিক্রয়ের ক্ষেত্রে বেশ কিছু আসলে খরচ জড়িত, যেমন বাকিতে বিক্রয়ের ফলে প্রাপ্য বিল সময় মতো আদায় হয় না, অর্থাৎ ক্রেতাদের যদি সময় মতো মূল্য পরিশোধ করতে না পারে অথবা মূল্য পরিশোধ অক্ষম বা দেউলিয়া হয়ে যায়, সেক্ষেত্রে আমি দেখেছি যে আমার যে লোকসানের কি আছে একটা সম্ভাবনা আছে।
তাহলে এই যে খরচগুলো আমি যত বাকিতে বিক্রয় করব আমার প্রাপ্য বিলের পরিমাণ তত বাড়বে, এবং প্রাপ্য বিল সংক্রান্ত যে ব্যয়গুলো আছে এই ব্যয়গুলোও কিন্তু আমার অনেক বেশি হবে। এছাড়াও অন্যান্য ব্যয়গুলো কি রয়েছে, যেমন পণ্য উৎপাদন ও বিক্রয় খরচ, প্রশাসনিক খরচ ও অনাদায়ী খরচ রয়েছে, যেটা আমি দেনাদার বা প্রাপ্য বিল থেকে আমি আদায় করতে পারবো না, সেটা হচ্ছে আমার অনাদায়ী খরচ। তাহলে বলা হচ্ছে যে একটি প্রতিষ্ঠান তার চলতি সম্পদের একটি বড় অংশ কোথায় নিয়োজিত করবে, প্রাপ্য বিলে বিনিয়োজিত করে থাকে। এই জন্যই তাকে খুব ভেবে চিনতে তাকে ডিসিশন নিতে হয় যে আমার কি পরিমাণ পণ্য ধারে বিক্রয় করা উচিত এবং কোন কোন ক্রেতাদের নিকট আমি বিক্রি করব। সবার কাছে তো বিক্রি করব না, কারণ সবার তো আমাকে ঠিকমতো সময় মতো আমাকে টাকা ফেরত দিবে না। তাহলে এইসব ব্যাপারে ভেবে চিনতে ডিসিশন নেওয়া যে আমি কি পরিমাণ ধারে বিক্রি করব, কাদেরকে আমি ধারে বিক্রি করব, কার কতটুকু আমি বাট্টার সময় দিব, কাকে কতটুকু সময় নির্ধারণ করে দিব, কে কত সময়ের মধ্যে আমাকে পরিশোধ করবে, এই সকল ব্যাপারে ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়াকেই বলা হচ্ছে প্রাপ্য বিল ব্যবস্থাপনার মূল আলোচ্য বিষয়। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে প্রাপ্য বিল ব্যবস্থাপনার মধ্যে কোন কোন বিষয়গুলো আমাকে স্পেসিফিকভাবে দেখতে হবে। ফার্স্টে হচ্ছে যে আমাকে ঋণ নীতি নিয়ে আমাকে ব্যবস্থাপনা করতে হবে। ঋণ নীতি মানে হচ্ছে কোম্পানি যদি বাকিতে বিক্রয় বা বাকিতে ঋণ প্রদান ইচ্ছুক হয়, সেই ক্ষেত্রে এই ঋণ প্রদান করা হবে এবং কিভাবে তা আদায় করা হবে তা অবশ্যই নির্ধারণ করতে হবে। তাহলে আমরা দেখেছি যে আমি কাদেরকে ঋণ দিব, বা আমি সবাইকে তো আমি ধারে বিক্রি করব না, কার কাছে আমি ধারে বিক্রি করব বা কাকে আমি ঋণ প্রদান করব, এই ব্যাপারে সিদ্ধান্ত আমাকে নিতে হয়। এবং এজন্য আমাকে সবসময় দেখেছি যে যখনই ধারে বিক্রি করা হয় সবসময় ধারে বিক্রিতে একটা শর্ত উল্লেখ থাকে। এবং শর্ত বলতে কি, যে আমি হচ্ছে বাকিতে বিক্রি করছি, এবং শর্ততে আমরা দেখেছি শর্তটা দেখতে হচ্ছে এরকম থাকে যে 2/10, তারপর হচ্ছে N30। শর্তটা হচ্ছে এরকম থাকে, মানে হচ্ছে 30 দিনের মধ্যে অবশ্যই টাকা পরিশোধ করতে হবে, আর যে 10 দিনের মধ্যে টাকা পরিশোধ করে তাকে আমি 2% নগদ বাট্টা দিব। তাহলে এগুলো আমাকে সিদ্ধান্ত নিতে হয় যে আমার সময় কত হবে, যে আমার পরিশোধ সময়, ক্রেডিট পিরিয়ড কত হবে, আমার ক্যাশ ডিসকাউন্ট কি 2% হবে নাকি 1% হবে, এই সকল ব্যাপারে সিদ্ধান্ত নেওয়াকে বলা হচ্ছে ঋণ নীতির অনুসরণ করা। এরপর যেটা দেখবো সেটা হচ্ছে যে প্রাপ্য বিল ব্যবস্থাপনা ঋণ নীতির মধ্যে যেটা হচ্ছে ঋণ বিশ্লেষণ করতে হবে। তাহলে আমি যখন শর্ত আমি ডিসাইড করে ফেলবো, তারপর আমাকে বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ মানে হচ্ছে যে আমি যাদের কাছে ধারে বিক্রয় করতেছি, যে ব্যক্তি বা প্রতিষ্ঠান, তাদের অ্যাজ এ হোল তাদের বর্তমান আর্থিক অবস্থা কীরকম, তাদের কি দায় বেশি নাকি সম্পদ বেশি, ওই সকল ব্যাপারে যাচাই বাছাই করা। এই জন্য বলা হচ্ছে কোম্পানির কিছু ক্রেতা ঋণ পরিশোধের যে সামর্থ্য যখন বেশ ভালো থাকে, আবার কিছু কিছু ক্রেতা দেখা যায় যে সামর্থ্য ভালো থাকে না। তাহলে যার ঋণ পরিশোধের সামর্থ্য বেশি থাকবে তাকে আমি কি করব, বেশি বেশি ধারে বিক্রি করব, তাকে আমি সময়টা বেশি দিব, কারণ আমি জানি তার সামর্থ্য ভালো আছে, সে সময় মতো আমার টাকাটা দিতে পারবে। আর যার সামর্থ্য ভালো থাকবে না তাকে কিন্তু ধারে বিক্রয়ের পরিমাণ কমাই দিব, তাকে আমি সময়টাও কম দিব, কারণ বেশি সময় দিই তাহলে কিন্তু সময় মতো আমাকে টাকাটা ফেরত দিবে না। তাহলে সুতরাং বিক্রয়ের পূর্বে কোম্পানিকে অবশ্যই কি করতে হয়, বিশ্লেষণ করতে হয় যে কোন কাস্টমার আমার জন্য ভালো, বা কার কাছে আমি ধারে বিক্রি করব, কার কাছে করব না। সো কোন ধরনের ক্রেতার ঋণ পরিশোধের অবস্থা ভালো, বা কোন ধরনের ক্রেতার ঋণ পরিশোধের অবস্থা খারাপ, বা কার দেউলিয়া হওয়ার সম্ভাবনা আছে, ইত্যাদি ব্যাপারে আমাকে বিশ্লেষণ করতে হয়। আর এই বিশ্লেষণকে বলা হচ্ছে প্রাপ্য বিল ব্যবস্থাপনা ঋণ নীতির ঋণ বিশ্লেষণ। এবং যে ধরনের ক্রেতা দেউলিয়া হওয়ার সম্ভাবনা বেশি, তাদের আলটিমেটলি কি থাকে, ঋণের ঝুঁকিটাও কি থাকবে, বেশি থাকবে। কোম্পানি যাদের ঋণ পরিশোধের ক্ষমতা ভালো, সেই সব ক্রেতাদের নিকট থেকে পণ্য বিক্রি করে ঋণ ঝুঁকির পরিমাণ কি কমাতে পারে। তাহলে আমি দেখবো যে যেই কাস্টমারটা আমার ভালো, যাদের ঋণ পরিশোধের ক্ষমতা অনেক বেশি, আমি কি করব, তাদের কাছে বেশি বেশি ধারে বিক্রি করব অন্য কাস্টমারের তুলনায়, এবং আলটিমেটলি আমার প্রতিষ্ঠানের জন্য যে ঋণ ঝুঁকি থাকবে সেটা আসলে কমে আসবে। এরপর যেটা দেখবো আমরা ঋণ নীতির মধ্যে সেটা হচ্ছে আমাকে একটা আদায় নীতি অনুসরণ করতে হবে। মানে হচ্ছে আমি যখন ধারে বিক্রি করব তার কাছ থেকে আমাকে টাকাটা আদায় করতে হবে। টাকাটা আমি কিভাবে আদায় করব, টাকাটাকে আমি চেকে নিব নাকি টাকাটা আমি ক্যাশে নিব, এই ব্যাপারে আমাকে সিদ্ধান্ত নিতে হয়। তাহলে বলা হচ্ছে যে বাকিতে মাল বিক্রির পর কিভাবে প্রাপ্য বিলগুলো আদায় করা হবে সে বিষয়ে নীতি নির্ধারণ করতে হয়। কারণ অনেক ক্ষেত্রে প্রাপ্য বিলগুলো অনাদায়ী থেকে যায়, কোম্পানির জন্য লোকসান বয়ে আনতে পারে। এজন্য আমাকে একটা সুষ্ঠু আদায় নীতি অনুসরণ করতে হয়। বাকিতে পণ্য বিক্রয়ের পর নগদ অর্থ আদায় পর্যন্ত যে সকল ঘটনা জড়িত হয়, আমরা শুরুতেই দেখেছি যে কোম্পানি কি করে, সাধারণত শুরুতে বাকিতে বিক্রয় করে, তারপর মালের ক্রেতা কোম্পানি বরাবর একটা মেল বা ডাকযোগে কি পাঠিয়ে দেয়, চেক পাঠিয়ে দেয়। তারপর কোম্পানি কি করে, চেক নিয়ে ব্যাংকে যায় বা তার ব্যাংকে জমা দেয়। ব্যাংক কি করে, চেকে উল্লেখিত পরিমাণ টাকা কোম্পানি হিসাবে আসলে জমা করে দেয় বা ক্রেডিট করে দেয়। তাহলে এইভাবে বাকিতে বিক্রয় থেকে আমি আমার টাকাটা এইভাবে সংগ্রহ করে থাকছি। তো এই জন্য আমাকে বলতে হবে যে আমি কিভাবে টাকাটা আদায় করবো, এটাই হচ্ছে আদায় নীতির মূল আলোচ্য বিষয়। সো এখানে আমাদের কিছু প্র্যাকটিস প্রশ্ন আছে যে প্রাপ্য বিল সাধারণত
প্রাপ্য বিল সাধারণত কে প্রস্তুত করে? সো এখানে আশা করি তোমরা এটা ভিডিওটা পজ করে একটু নিজে চেষ্টা করো যে এই প্রশ্নের অ্যান্সারটা আসলে তুমি দিতে পারো কিনা। যে এখানে 4টি অপশনের মধ্যে আছে বিক্রেতা, ক্রেতা, উৎপাদনকারী, ব্যাংক। সো আমরা যদি দেখি যে আসলে সাধারণত প্রাপ্য বিল কে প্রস্তুত করবে, প্রাপ্য বিল হচ্ছে ক্রেতা প্রস্তুত করে থাকবে। পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে যে প্রাপ্য বিল দ্রুত আদায় হলে নিচের কোনটি হ্রাস পাবে? প্রাপ্য বিল যত দ্রুত আমি আদায় করতে পারবো তাহলে ওর থেকে আমি সম্পূর্ণ টাকাটা আদায় করতে পারবো, তাহলে আমার যে কুরিন থাকবে কুরিন কিন্তু অনেক হ্রাস পেয়ে যাবে। তাহলে অন্যান্য যে অপশনগুলো আছে মজুদ পণ্য, তারপর হচ্ছে অবচয়, স্থায়ী সম্পদ, এগুলোর থেকে সবচেয়ে ভালো অ্যান্সার হচ্ছে কুরিন। কারণ যত দ্রুত প্রাপ্য বিল আদায় করতে পারবো আমার প্রতিষ্ঠানের যে কুরিন বা ব্যাড ডেট সেটা কিন্তু আলটিমেটলি হ্রাস পেয়ে যাবে। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে বি, কুরিন। 3 নম্বর যে প্রশ্ন, যে নিচের কোনটি ঋণ নীতির উপাদান? তাহলে এটাও মাঝে মাঝে প্রশ্ন আসতে পারে। আমরা দেখেছি যে ঋণ নীতির কোনগুলো উপাদান আছে, যেমন ঋণ নীতির মধ্যে বিক্রয় শর্ত ছিল। তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সারটা কি? যে অ্যান্সারটা হচ্ছে যে ঋণ নীতির উপাদান হচ্ছে কি? উপাদান হচ্ছে বিক্রয় শর্ত। বাকিগুলো যেগুলো আছে যে প্রাপ্য বিল, এগুলো কিন্তু কোনো উপাদানে দেখি নাই। খরচ বিশ্লেষণ না, এখানে ছিল ঋণ বিশ্লেষণ। সো এই অপশনটা আমার একটু প্রবলেম আছে, ঋণ বিশ্লেষণ। আর ক্রয় নীতি বলতে কিছু থাকবে না। সো এই 4টি অপশনের বিবেচনায় যে কোনটি আমার ঋণ নীতির অ্যাকচুয়ালি উপাদান সেটা হচ্ছে বিক্রয় শর্ত। তাহলে এখানে অ্যান্সার হবে বিক্রয় শর্ত। এখন আমরা দেখব যে চলতি মূলধন ব্যবস্থাপনা বলতে কি বোঝায়, বা চলতি মূলধন ব্যবস্থাপনায় কোন নীতিগুলো অনুসরণ করা হয়। তাহলে তার আগে আমাকে চিন্তা হবে যে চলতি মূলধন কাকে বলে আর এটা কেন ব্যবস্থাপনা করতে হবে। তাহলে বলা হচ্ছে কোনো প্রতিষ্ঠানের প্রতিদিনের কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যে মূলধনের আসলে প্রয়োজন হয়, দৈনন্দিন যে কাজগুলো আছে, যেমন হচ্ছে আমার কাঁচামাল ক্রয়, তারপর শ্রমিকের মজুরি প্রদান, এগুলোর জন্য আমার যে মূলধন প্রয়োজন হয় সেই মূলধনটাকে বলা হয় চলতি মূলধন। আর এই চলতি মূলধনকে যে কোনো প্রতিষ্ঠান 2টি ক্যাটাগরি ভাগ করেছে। একটা হচ্ছে স্থায়ী চলতি মূলধন, যাকে বলা হয় পার্মানেন্ট কারেন্ট অ্যাসেট বা পার্মানেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল, এবং আরেকটি অংশ হচ্ছে পরিবর্তনশীল চলতি মূলধন, ফ্ল্যাকচুয়েটিং কারেন্ট অ্যাসেট অথবা ভেরিয়েবল কারেন্ট অ্যাসেট। তাহলে এই ব্যাপারটা যদি আমরা একটু গ্রাফের মাধ্যমে বোঝার চেষ্টা করি, যে আমরা জানি যে টোটাল যে অ্যাসেটটা আছে, টোটাল অ্যাসেটের হচ্ছে মেইনলি আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমার ফিক্সড অ্যাসেট, যেগুলো থাকে হচ্ছে ল্যান্ড, বিল্ডিং, মেশিনারি, এবং আরেকটা হচ্ছে কারেন্ট অ্যাসেট। তবে আমরা এখন দেখছি যে কারেন্ট অ্যাসেটের আবার হচ্ছে 2টা ভাগ। একটা অংশ হচ্ছে পার্মানেন্ট, স্থায়ীভাবে থাকবে, এবং আরেকটা অংশ হচ্ছে টেম্পোরারি বা পরিবর্তন হবে। এবং আমরা যদি একটু এক্সাম্পলের মাধ্যমে চিন্তা করি, যে একটা টিভি শোরুমের কথা যদি চিন্তা করি, যে টিভি শোরুম কি করে, টিভিটা যে মজুদ পণ্য আছে, কিছু টিভি সবসময় কিন্তু আমাদের শোরুমের চারপাশে থাকে আমাদের। তাহলে এই যে চারপাশে যে টিভিগুলো থাকতেছে এগুলো কিন্তু পরিবর্তন হয় না, এই সংখ্যাটা সবসময় একই রকম থাকে। তাহলে এই যে মজুদ পণ্য যে টিভির অংশটা, এটা হচ্ছে পার্মানেন্ট। তবে যখন হচ্ছে ঈদ আসে, পূজা আসে, অথবা হচ্ছে ক্রিকেট বা ফুটবলের যখন সিজন আসে, টিভির পরিমাণ কিন্তু হঠাৎ করেই শোরুমে বেড়ে যায়। আবার যখন সিজন চলে যায় টিভির পরিমাণ কিন্তু কমে যায়। আবার যখন সিজন আসে টিভি বেড়ে যায়, আবার সিজন চলে গেলে টিভি কমে যায়। তাহলে দেখতে পাচ্ছি যে শোরুমের কিছু টিভি কি করে, ওই প্রতিষ্ঠান তার হচ্ছে সিজন ওয়াইজ এই পণ্যগুলো দোকানে আনে। তাহলে এই যে মজুদ পণ্যের যে অবস্থাটা, এটা হচ্ছে টেম্পোরারি, যেটা নির্দিষ্ট সময়ের উপর ডিপেন্ড করে, বিভিন্ন চাহিদার উপর ডিপেন্ড করে। তবে কিছু টিভি সবসময় কিন্তু শোরুমের চারপাশে থাকে, শোরুমে রেখে দেয়, তাহলে ওইটাকে আমরা বলতেছি পার্মানেন্ট লেভেল। আর যেটা সময়ের সাথে সাথে পরিবর্তন হয় সেটা হচ্ছে আমার জন্য টেম্পোরারি কারেন্ট অ্যাসেট। তাহলে এগুলো কিভাবে ম্যানেজ করতেছে, এগুলো ব্যবস্থাপনাকেই বলা হচ্ছে চলতি মূলধন ব্যবস্থাপনা। এবং আমরা এখানে 3টি নীতি দেখব। এখানে 3টি নীতির মধ্যে হচ্ছে ফার্স্টে যে নীতিটা আছে সেটা হচ্ছে সমন্বয় নীতি। তাহলে চলতি মূলধন ব্যবস্থাপনার সমন্বয় নীতি কি বলতেছে আমরা একটু পড়ি। এখানে বলা আছে, চলতি মূলধনের এই নীতি অনুসারে চলতি মূলধনের যে অংশ স্থায়ী চলতি মূলধন নামে পরিচিত তার জন্য হচ্ছে দীর্ঘমেয়াদী উৎস, এবং পরিবর্তনশীল চলতি মূলধনের জন্য হচ্ছে স্বল্প মেয়াদী উৎস হিসাবে ব্যবহৃত হয়। তাহলে এই কথাটা যদি আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করি, যে প্রতিষ্ঠান তার যত ফিক্সড অ্যাসেট আছে আর যত পার্মানেন্ট কারেন্ট অ্যাসেট আছে, যেহেতু দুইটার নেচার কি পার্মানেন্ট বা লং টার্ম, তাহলে এই দুইটার জন্য ফাইন্যান্সিং করবে কোত্থেকে, লং টার্ম থেকে। আর টেম্পোরারি যে কারেন্ট অ্যাসেট আছে, এটা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, এই কারেন্ট অ্যাসেটের জন্য ফাইন্যান্সিং আসবে কোত্থেকে, শর্ট টার্ম থেকে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যেগুলো লং টার্ম প্যাটার্ন, যেগুলো পার্মানেন্ট প্যাটার্ন, সেগুলোর জন্য হচ্ছে লং টার্ম ফাইন্যান্সিং। যেগুলো হচ্ছে শর্ট টার্ম বা টেম্পোরারি, অনেক বেশি উঠানামা করে, সেগুলোর জন্য হচ্ছে কি শর্ট টার্ম ফাইন্যান্সিং। তাহলে আমরা এখানে কি করছি, লং টার্মের সাথে লং টার্ম ম্যাচ করতেছি, শর্ট টার্মের সাথে শর্ট টার্ম ম্যাচ করতেছি। তখন এই ধরনের ফাইন্যান্সিংকে বলা হয় চলতি মূলধন ব্যবস্থাপনার সমন্বয় নীতি বা ম্যাচিং প্রিন্সিপাল। তাহলে আমরা যদি একটু ভালো করে বুঝি যে এখানে আর্থিক ব্যবস্থাপক কী করতে চাচ্ছে, আর্থিক ব্যবস্থাপক সমন্বয় নীতি অনুসরণ করে সে আসলে তারল্য এবং মুনাফা সে উভয়কেই প্রাধান্য দিচ্ছে। তারল্য এবং
ও মুনাফা উভয়কে প্রাধান্য দিচ্ছে। এর পরবর্তী যে নীতিটা আছে চলতি মূলধন ব্যবস্থাপনা, সেটা হচ্ছে কঠোর নীতি। তাহলে কঠোর নীতি কাকে বলা হচ্ছে যে কঠোর নীতি স্থায়ী মূলধনের সবটুকু স্থায়ী চলতি মূলধনের একটি অংশ দীর্ঘমেয়াদী উৎস হতে এবং অন্যদিকে স্থায়ী চলতি মূলধনের অবশিষ্ট অংশ এবং পরিবর্তনশীল চলতি মূলধনের সবটুকু অংশ স্বল্পমেয়াদী উৎস হতে সংগ্রহ করা হয়। তাহলে আমরা যদি গ্রাফটা একটু বোঝার চেষ্টা করি, যে ফিক্সড অ্যাসেট যেটা পার্মানেন্ট, এটা তো করা হবে লং টার্ম থেকে, এবং আমার যে টোটাল পার্মানেন্ট কারেন্ট অ্যাসেট থাকবে সেটার কিছু অংশ আমার হবে লং টার্ম থেকে, এবং বাকি অংশ যেটা পার্মানেন্ট কারেন্ট অ্যাসেটের যে বাকি অংশটুকু আছে এবং টেম্পোরারি কারেন্ট অ্যাসেটের সম্পূর্ণ অংশ চলে যাবে হচ্ছে শর্ট টার্ম ফাইন্যান্সিং থেকে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আগেরটায় আমরা লং টার্ম ফাইন্যান্সিং এই পর্যন্ত ব্যবহার করতাম, কিন্তু এখন ব্যবহারটা কি আর করছি, আমি এখন ব্যবহারটা কমিয়ে আনছি কঠোর নীতিতে। তাহলে লং টার্ম ফাইন্যান্সের ব্যবহার যখন কম হবে তখন আমার বিনিয়োগ কি হবে, আমার বিনিয়োগ বেশি হবে, আমার মুনাফা বেশি হবে। তাহলে কঠোর নীতি অনুসরণের মাধ্যমে আর্থিক ব্যবস্থাপক তার লং টার্ম যে ফাইন্যান্সিং আছে সেটার ব্যবহার কিন্তু কমিয়ে আনছে চলতি মূলধন ব্যবস্থাপনায়, যাতে সে বেশি দীর্ঘ সময়ের জন্য বিনিয়োগ করতে পারে, সেই জন্য মুনাফাকে অর্জিত করতে পারে, কাঙ্ক্ষিত মুনাফা অর্জিত করতে পারে। তাহলে এই নীতি অনুসারে আমরা কি বলবো যে কঠোর নীতি অনুসারে আর্থিক ব্যবস্থাপক মুনাফাকে বেশি প্রাধান্য দেয় আর তারল্যকে সে কম প্রাধান্য দিচ্ছে। এখন আর্থিক ব্যবস্থাপক যদি মনে করে যে তার প্রতিষ্ঠানের জন্য এখন মুনাফা বেশি অর্জন করা জরুরি, তখন চলতি মূলধন ব্যবস্থাপনায় আর্থিক ব্যবস্থাপক কঠোর নীতি অনুসরণ করে চলতি মূলধন ব্যবস্থাপনা করবে। এরপরে যে নীতিমালাটা আছে সেটা হচ্ছে রক্ষণশীল নীতি। রক্ষণশীল নীতি বলা হচ্ছে যে এই নীতি অনুসারে স্থায়ী মূলধন, চলতি মূলধন এবং পরিবর্তনশীল চলতি মূলধনের একটি অংশ দীর্ঘমেয়াদী উৎস হতে সংগ্রহ করা হয়। পরিবর্তনশীল চলতি মূলধনের একটি অংশ এবং স্বল্পমেয়াদী উৎস থেকে আসলে সংগ্রহ করা হয়। তাহলে এই ব্যাপারটা যদি আমরা একটু গ্রাফের মাধ্যমে বোঝার চেষ্টা করি, যে আমরা দেখতে পাবো যে প্রতিষ্ঠানের যে ফিক্সড অ্যাসেট আছে, এরপর হচ্ছে যে পার্মানেন্ট যে কারেন্ট অ্যাসেট আছে, এবং আমার যে নন পার্মানেন্ট টেম্পোরারি যে কারেন্ট অ্যাসেট আছে তার কিছু অংশ পর্যন্ত আমি কি করলাম, লং টার্ম ফাইন্যান্সিং করলাম। তার মানে নর্মালি আমার লং টার্ম ফাইন্যান্সিং এইটুকু ব্যবহার করা উচিত ছিল, আমি লং টার্ম ফাইন্যান্সের ব্যবহারটা বাড়িয়ে দিলাম। তো লং টার্ম ফাইন্যান্সের ব্যবহার যখন বাড়িয়ে দিব, আমার বিনিয়োগ কম হবে, বিনিয়োগ কম হলে আলটিমেটলি আমার মুনাফা কী হবে, আমার মুনাফাও কমে যাবে। তাহলে রক্ষণশীলতা নীতি কী করছে, তারল্যকে বেশি প্রাধান্য দিচ্ছে। তাহলে আর্থিক ব্যবস্থাপক এখানে তারল্যকে বেশি প্রাধান্য দিবে আর মুনাফাকে কি করবে, মুনাফাকে কম প্রাধান্য দিবে। তাহলে এখন যদি প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপক মনে করে যে না আসলে তার এখন তারল্য এখন তার জন্য জরুরি, এটা প্রতিষ্ঠানের ভারসাম্য বজায় রাখবে, তখন সে রক্ষণশীল নীতি অনুসরণ করবে। এরপর যেটা হচ্ছে যে আমার এখানে হচ্ছে এই তিনটা নীতিমালার সামারি পয়েন্ট, যে রক্ষণশীলতা নীতি কি করে। রক্ষণশীলতা নীতি হচ্ছে পর্যাপ্ত তারল্যকে বেশি প্রাধান্য দেয়, আর তারল্যকে যখনই বেশি প্রাধান্য দিবে অসচ্ছলতার ঝুঁকি কি, অসচ্ছলতার ঝুঁকি হ্রাস পেয়ে যাবে বা দেউলিয়া ঝুঁকি হ্রাস পেয়ে যাবে। অপরদিকে তার অসুবিধা হচ্ছে মুনাফাটা হ্রাস পেয়ে যাবে। সমন্বয় নীতি কি করে, সমন্বয় নীতি হচ্ছে রক্ষণশীল আর কঠোরশীলের মধ্যবর্তী অবস্থা। তার মানে সে তারল্য এবং মুনাফা এই দুইটাকেই সমানভাবে প্রাধান্য দেয়। এরপর হচ্ছে কঠোর নীতি। কঠোর নীতি সুবিধা কি, কঠোর নীতি সুবিধা হচ্ছে সে মুনাফাকে বেশি প্রাধান্য দিবে, দীর্ঘমেয়াদী অর্থায়নের ব্যবহার কমিয়ে বেশি বেশি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করবে, এবং এর কারণে তার তারল্য ঝুঁকি বেড়ে যাবে। আর তারল্য ঝুঁকি বেড়ে গেলে আলটিমেটলি অসচ্ছলতার যে ঝুঁকি আছে, অসচ্ছলতা সেই ঝুঁকিটা আসলে বেড়ে যাবে। সেটা হচ্ছে আমার এই তিনটা রিস্কের হচ্ছে সামারি পয়েন্ট। জাস্ট হচ্ছে আমরা এখানে দেখবো যে কোনটা আমার এক্সামে আসলে কোন নীতিটা আমি এখানে অ্যান্সার করব। এরপর আছে আমাদের এখান থেকে কিছু প্র্যাকটিস কোশ্চেন, যে বলা হচ্ছে যে চলতি মূলধন ব্যবস্থাপনার কোন নীতিতে স্বল্প মেয়াদী দায় পরিশোধের ঝুঁকি কি হ্রাস পায়। একটু আগে আমরা দেখেছি যে স্বল্প মেয়াদী দায় পরিশোধের ঝুঁকি হ্রাস পায় আসলে কোন নীতি অনুযায়ী, তিনটার মধ্যে হচ্ছে রক্ষণশীলতা নীতি অনুযায়ী, কারণ রক্ষণশীলতা নীতি তারল্যকে বেশি প্রাধান্য দেয়। তারপরে বলেছে যে কোন নীতি স্থায়ী মূলধনের সবটুকু স্থায়ী চলতি মূলধনের একটি অংশ দীর্ঘমেয়াদী উৎস হতে সংগ্রহ করে। তাহলে আমরা এটাও দেখেছি যে কঠোর নীতি কি করে, কঠোর নীতি হচ্ছে স্থায়ী মূলধনের সবটুকু আর স্থায়ী চলতি মূলধনের একটি অংশ শুধু দীর্ঘমেয়াদী উৎস থেকে সংগ্রহ করে। তাহলে এই পর্যন্ত ছিল আজকে আমাদের এই চ্যাপ্টারের আলোচনা।
আমরা এখানে দেখেছি যে স্বল্পমেয়াদী অর্থায়নের দ্বিতীয় অংশটুকু কোন ব্যাপারে আমার কোনগুলো জায়গা থেকে আমার এক্সামে প্রশ্ন আসবে। আশা করি সবাই তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।